ট্রিটমেন্টের তো অনেকগুলো ধাপ রয়েছে, অনেকগুলো উপায় রয়েছে। একদম। সেগুলো কি কি? বেসিক যদি আমরা স্কিন লেয়ার বা স্কিনের যে ডার্মেসে কোলাজেন বৃদ্ধি বা ইলাস্টিন বৃদ্ধির কোনো ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে পিআরপি, মাইক্রো নিডলিং। সব So- টার্মগুলোই আমার কাছে তো ভীষণ নতুন লাগছে। আমি নিশ্চিত আমার অডিয়েন্সের কাছেও খুব নতুন লাগবে। পিআরপি ইজ ন্যাচারালি ডিরাইভড, মানে পিআরপির ফুল ফর্মটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। কোন দিকটা মানে টাইটনিং বা স্কিনের কোন দিকটা এটা ইমপ্রুভ করছে? স্কিনের কোলাজেন বৃদ্ধিটা। ওকে। তো ওভারঅল স্কিনের ভেতরে এটা সীমিত এবং স্কিনের যে অ্যামাউন্ট অফ কোলাজেন লস হচ্ছে এটা দিয়ে বৃদ্ধি হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই নানান ধরনের কোলাজেন সাপ্লিমেন্ট, নানান ধরনের গ্লুটাথিয়ন সাপ্লিমেন্ট দেখা যায়। এটা কতটা নেওয়া উচিত না নেওয়া উচিত না, কি বলবেন? কোলাজেন ইজ নট ইকুয়াল টু গ্লুটাথায়ন। আমি এটার দুটোভাবেই উত্তর দিই। তো কোলাজেন হচ্ছে ইজ আ প্রোটিন। কোলাজেন এনি কাইন্ড অফ আ নন ভেজিটেরিয়ান ফুডে ন্যাচারালি প্রেজেন্ট। তো যারা নন ভেজ ইটার্স তারা নর্মালি কোলাজেনগুলো খায়। বেসিক এই পদ্ধতিগুলো ছাড়া এজিং স্কিন ট্রিটমেন্টের তো অনেকগুলো ধাপ রয়েছে, অনেকগুলো উপায় রয়েছে। একদম। সেগুলো কি কি? আমি একটু ভেঙে যদি বলি, যে aging again it is not restricted to the skin. It is basically much deeper than that. তো আমরা বেসিক যদি আমরা স্কিন লেয়ার বা স্কিনের যে ডার্মেসে কোলাজেন বৃদ্ধি বা ইলাস্টিন বৃদ্ধির কোনো ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে পিআরপি, মাইক্রো নিডলিং, MNRF, micro needling, radio frequency. So basic difference between micro needling আর micro needling radio frequency টা হচ্ছে যে রেডিও MNRF এ একটা ডিভাইস রয়েছে যেখানে বোথ হিট মানে রেডিও ফ্রিকোয়েন্সি হিট প্লাস নিডলস দুটো একসাথে দেওয়া হচ্ছে। সো দ্য রেজাল্টস আর আ লিটল বেটার, মোর সাস্টেইনড দ্যান অনলি মাইক্রো নিডলিং। আর মাইক্রো নিডলিংও ভালো কাজ করে, কিন্তু প্রতিটা ট্রিটমেন্ট পদ্ধতির তো একটা ডাউন টাইম হয়, একটা রেসপন্স রেট হয়, এফেক্ট কতটা পাবো সেরম হয়, তো ওটা একটা ডিফারেন্ট হয়। তো পিআরপি, মাইক্রো নিডলিং, MNRF এটা স্কিনের ওপর সীমিত। আজকালকার দিনে দের ইজ সামথিং কল্ড NCTF, স্কিন বুস্টার্স, PTRN যেটা so-called salmon sperm দিয়ে তৈরি, and there's a lot of hype about it. More important is exosomes. So exosomes are again, I understand it sounds scary, but মানে সব টার্মগুলোই আমার কাছে তো ভীষণ নতুন লাগছে। আমি নিশ্চিত আমার অডিয়েন্সের কাছেও খুব নতুন লাগবে। আমি একটুখানি এক্সপ্লেন করে যদি বলি, পিআরপি ইজ ন্যাচারালি ডিরাইভড, মানে পিআরপির ফুল ফর্মটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। উই টেক ব্লাড, আমরা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ব্লাড নেওয়া হয়, সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়, সেখান থেকে যে প্লেটলেট রিচ পোর্শন অফ দ্য প্লাজমাকে এক্সট্রাক্ট করা হয়, অ্যান্ড দেন ইট ইজ ইনজেক্টেড ইন্টু দ্য স্কিন with very, very tiny needles. That is it. That is what we have in PRP. আচ্ছা, এটাতে স্কিনের কোন দিকটা মানে টাইটনিং বা স্কিনের কোন দিকটা ইমপ্রুভ করছে? স্কিনের কোলাজেন বৃদ্ধিটা। ওকে। তো ওভারঅল স্কিনের ভেতরে এটা সীমিত এবং স্কিনের যে অ্যামাউন্ট অফ কোলাজেন লস হচ্ছে এটা দিয়ে বৃদ্ধি হচ্ছে। কি করে বৃদ্ধি হচ্ছে না, আমার পিআরপিতে রয়েছে গ্রোথ ফ্যাক্টরস। তো টু এনহ্যান্স কোলাজেন প্রোডাকশন, আমরা স্কিনের ভেতরে ডার্মাল লেয়ারে একটা ফাইব্রোব্লাস্ট বলে একটা সেল আছে যেখান থেকে কোলাজেন প্রডিউস হয়। আমরা সেইগুলোকে গ্রোথ ফ্যাক্টর দিচ্ছি যাতে জিনিসটা আরো সে কোলাজেন প্রডিউস করে। এটা বেসিক্যালি হচ্ছে পিআরপি। মাইক্রো নিডলিং এই সেম কাজ করে, MNRFও সেম কাজ করে। এক্সোজোমস রিপেয়ার প্রসেসটাকে আরেকটু বেটার করে, মানে স্কিন রিপেয়ার মেকানিজম, কিছু কিছু স্কার্স বা স্কিন হাইড্রেশন পার্টটাকে বেটার করে, স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়। তো এক্সোজোমস আলাদা একটা ভাবে পাওয়া যায়, মানে এটা একটা প্রোপ্রাইটারি সলিউশন। সো এটার কিছুটা অংশ নিয়ে অ্যাগেন টাইনি নিডলস দিয়ে ইনজেক্টও করা যেতে পারে। আবার মাইক্রো নিডলিং মানে যেটা আমরা শুধু নিডলস দিয়ে মাইক্রো নিডলিং হয়ে থাকে বা ডার্মাপেন দিয়ে, তারপরে ইউ ক্যান অ্যাপ্লাই অলসো। কাজ কি না, আমার স্কিনের ভাইটালিটিটাকে ইন টার্মস অফ দ্য স্কিন কলেজেন লেভেল, দ্য স্কিন হাইড্রেশন লেভেল, স্কিনের টেক্সচারাল ইমপ্রুভমেন্টটাকে করে।
স্কিন বুস্টার্সও আলাদাভাবে হাইলোরনিক অ্যাসিড প্রিপারেশন পাওয়া যায়, এটা ফিলার নয়, সেটা জাস্ট খুব টাইনি নিডলস দিয়ে জাস্ট ইনটু দ্য স্কিন একদম সুপারফিশিয়াল লেয়ারে ওটা দেওয়া হয়। হুম, ওয়াই? টু ইমপ্রুভ দ্য হাইড্রেশন। অনেকেরই এই যে স্কিন এজিং আমি বললাম না, যে হুম, হুম। স্কিন এজিং ইজ নট ওয়ান ফ্যাক্টর। ওকে। স্কিন এজিং এ আমার কি হয় যে আমার স্কিনটা ডিহাইড্রেটেড লাগে, স্কিনটা প্যাচি ভাবে রাফ, অ্যান্ড আমি যতই বাইরে থেকে ময়শ্চারাইজার লাগাচ্ছি আমার স্কিনে সেটা বোঝা যাচ্ছে না। ট্রু। তো সে স্কিন ডিহাইড্রেশন ইজ ডিফারেন্ট। হুম, সো হুম। ডিহাইড্রেশন মানে আমার স্কিনের ডার্মাল লেয়ারে আমার হাইড্রেশন লেভেলটা বাড়াতে হবে। আচ্ছা। সো সামটাইমস উইথ অনলি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অফ ময়শ্চারাইজার সেটা হয় না, করতে তো পারে না। হয় না, সেই ওকে, তার সেটা কন্ডিশনটা ইমপ্রুভ করছে না। ওকে। সো হোয়াট উই ডু ইজ উই টেক হাইলোরনিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের নর্মাল কম্পোনেন্টের ভেতরেই পড়ছে, অ্যান্ড উই ইনজেক্ট ইট ইন দ্যাট লেয়ার ওয়ার ইট ইজ deficient হুম, হুম, currently, হুম, হুম। and your skin is not being able to produce that much. তো আমরা ওইখানটায় দিই to have that kind of hydration. It's safe, it is effective, and it is কাইন্ড অফ মানে বারবার ময়শ্চারাইজার লাগিয়ে আমার স্কিনটাকে হাইড্রেট করতে হচ্ছে এরকম হচ্ছে না। তো এটা করা যেতে পারে। নাম্বার 2, স্কিন স্যাগিং হয়ে গেছে। হুম, তো হুম, স্যাগি স্কিনকে আমি আগেন টাইটেন, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য অ্যান্টি এজিং। হুম, তো হুম। সেখানে আমরা দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে যে নন সার্জিক্যাল, একটা তো সার্জারি পার্টটা তো আছেই। তো মোস্ট পিপল দে ওয়ান্ট টু অপ্ট ফর আ নন সার্জিক্যাল method to tighten my saggy skin. So what can be done? We can do something called a radio frequency হয়, সেটা করা যেতে পারে। সেটা অ্যাবসলিউটলি ডাজন্ট হ্যাভ ডাউন টাইম, মাল্টি সেশন, অনেক বেশি সেশন লাগে, ওপর থেকে কাজ করে। ইট ইজ কাইন্ড অফ আ হিটেড ডিভাইস, যাতে আমার স্কিনের যে নিচে যে ফ্যাট লেয়ার আছে তারও নিচে যে লিগামেন্টগুলো রয়েছে সেগুলোকে টাইটেন করে। ওকে। তো রেডিও ফ্রিকোয়েন্সি হয়, হাইফু হয়। হাইফু ফুল ফর্ম হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড। সো বেসিক্যালি ইট ইজ অ্যান আল্ট্রাসাউন্ড ডিভাইস, অ্যান্ড ইট ইজ ফোকাসড to go or reach a certain level of your স্কিন স্ট্রাকচার। সো যেমন এটা একটা আমাদের স্কিনের একদম নিচের লেয়ারটা হচ্ছে স্ম্যাশ লেয়ার। ইট ইজ আ সাবকিউটেনাস মাস্কুলার লেয়ার, একসাথে মাসল অ্যান্ড লিগামেন্টস গুলো একসাথে থাকে। ইট ইজ সাপোজ টু টাইটেন দ্যাট। কেন না, আমাদের এরকম সাপোজ আমরা বোন আছে, বোনের ওপরে স্ম্যাশ লেয়ার আছে, তার উপরে আপনার একটা লেয়ার অফ ফ্যাটস লেয়ার আছে, তার উপর আমার স্কিনটা রয়েছে। ওকে। কিন্তু আমার যে বোন ইজ মাই অ্যাঙ্কার। হুম, সো আমার বোনের ওপরে যে লেয়ারটা ইজ ফিক্সিং দ্য স্কিন অ্যান্ড skin to the bone, হুম। that is only getting loose and lax because of the aging process. So the entire skin drags down because of gravity. So একদম। আমাকে তো স্কিনের শুধু বৃদ্ধি করলে হবে না, আমাকে তো ওই লেয়ারটাকে স্ট্রেংথেন করতে হবে True. to fix it. হুম, হুম। It's like fixing the point, fixing to the point. তো ওই ফিক্সারের জায়গাটাকে আমাকে স্ট্রেংথেন করতে হবে। সেইটার জন্য আছে সামথিং, ইট হ্যাজ টু রিচ ডিপার। আরও একটা জিনিস, এটা হচ্ছে একটা নন সার্জিক্যাল জিনিস। এটা ছাড়া অফকোর্স দের আর খুব মাসল অ্যাক্টিভিটি যেখানটা বেশি, যেমন আপার ফোরহেডে বা চোখের চারপাশে যেটা ক্রোস ফিট হয়, এখানে যেটা গ্ল্যাবেলার লাইন বা ফোরহেড লাইন্স হয়, উই হ্যাভ বোটক্স টু ফিক্স ইট। সো বোটক্স ইজ বেসিক্যালি অ্যাক্টিং অন দ্য মাসল। সো বিভিন্ন এরিয়ার অফ মাই ফেস ইট এজেস বিকজ অর ইট হ্যাজ সার্টেন চেঞ্জেস বিকজ অফ সার্টেন অ্যাকশন। হুম, হুম। আমার ফোরহেডে কি, বিকজ অফ মাই এক্সপ্রেশন, ফ্রিকুয়েন্ট এক্সপ্রেশন কি হয় যে ওখানে মাসলগুলো গেটস থিকেন্ড। হুম। দ্যাট ইন টার্ন মেক্স ইয়োর স্কিন প্রডিউস সাম লাইন্স। সো সেই রিঙ্কলস বা সেই লাইন্সগুলোকে ফিক্স করতে উই হ্যাভ টু ডু আ বোটক্স। তো বোটক্স মানে নট টু মেক ইউ প্লাম্প, দ্যাট ইজ মানে পিপল থিঙ্ক বোটক্স ইজ ইকুয়াল টু ফিলার্স, দ্যাটস নো, দ্যাট ইজ নট দ্য থিং। সো বোটক্স ইজ ফর your muscle, to make your muscle less active, to make your muscle less bulky, it is to flatten that. Okay. And then fillers? Fillers is made up of hyaluronic acid. Fillers is for refinement, is the word we use. What is refinement? Refinement মানে আমার এই জায়গাটা hollow হয়ে গেছে, I need to fix that hollow.
So no amount of other things, some creams and thing will fix a hollow. How can you fix it? So to make that refinement is a filler. Fillers are made up of hyaluronic acid, but they are cross-linked hyaluronic acid. তো ক্রস লিঙ্ক কথাটার মানে হচ্ছে যে জিনিসটা এরকম যদি আমি দিই একটা জায়গায় সে সেখানেই থাকবে। হুম আর আমি যখন বলেছিলাম স্কিন বুস্টার, দে আর অলসো মেড অফ hyaluronic acid, but it is non-cross-linked. To make the difference or to simplify the difference, non-cross-linked মানে জিনিসটা ফ্লুইড, জিনিসটা নট যেটা spread করে এটা যাবে। স্প্রেড করে যাবে। Okay. কেন করছি? কারণ টু ইনক্রিজ মাই হাইড্রেশন, টু স্প্রেড, assimilate and to give a very smooth texture. এখানে ফিলারটা কি? ফিলারটা is like a gel, so that if you put it here, it is supposed to stay here. What it is doing, it is trying to give a lifted appearance or to fill a particular deficient area to get a desired result. But is it permanent? No, it's not. It is definitely not permanent. So আজকালকার দিনের actually বিদেশে there is also something called a synthetic fillers available. তো যেটাকে আমরা স্কাল্পট্রা বলি আর এগুলো। এটার একটা প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট আছে। So we'll start with the plus point. We all like hearing good things. So the plus point is it is longer lasting. ডেফিনেটলি। তো কিছু কিছু এরিয়া অফ আর ফেসে ওটা অ্যাডভোকেটেড, আমরা বডি কন্ট্যুরিং করার জন্য সেটা অ্যাডভোকেটেড। মাইনাস পয়েন্ট কি? যেহেতু লং লাস্টিং, এটার রেজাল্টস ক্যানট বি অল্টার্ড। সো সাম পার্সন দে আফটার ডুইং ইট ভাবলো যে না এটা আমার ভালো লাগছে না, আই ওয়ান্ট টু গেট ইট ডিজলভড, ইউনো। তো hyaluronic acid ফিলার্সের জন্য এই পসিবিলিটি ইজ দেয়ার। ওয়াই? দের ইজ সামথিং কল্ড filler dissolver available, যেটাকে আমরা হাইলেজ বলি। তো that can be given to nullify the effect. So সেই হিসেবে, আর the good thing about the fillers is it is because it is not permanent, it is for a long time, means at least for 1 to 2 years depending on the place I'm injecting, it stays. So after which your own body enzymes degrade it, your body will also have a certain change in the next 2 years, making it that area requiring some top-ups. তো সেই জন্য হয়তো 1 বছর পরে আরেকটু দিতে হয় to maintain the effect or to maintain that. তার মানে ফলো আপটা খুব জরুরি এক্ষেত্রে। Yeah, follow up is required, but এটা আরেকটা খুব কমন কোয়েশ্চেন আমাকে করে যে আমি 2 বার করলাম, 2 বছর করলাম বা whatever 2 times করলাম, and then the third time I don't feel like doing. So will I look odd or will I age more? এটার উত্তর হচ্ছে absolutely not. You cannot age more by not doing a filler. সো যখন আমরা সাপোজ এই ধরনের যে কোনো কাইন্ড অফ এস্থেটিক ট্রিটমেন্টস করি, এইটা ট্রিটমেন্টসগুলো কি পারপাসে করি? টু লুক আ সার্টেন ওয়ে অ্যান্ড ইউ উইল গেট দ্যাট কাইন্ড অফ রেজাল্টস অ্যাজ ওয়েল। নাও দ্য পয়েন্ট ইজ, আমি যখন করলাম না, আমি যেই অনুপাতে আমি এজ করতাম বা আমার ফেশিয়াল চেঞ্জেস যেভাবে হতো, ইফ হ্যাডেন্ট আই ডান দ্যাট, সেইভাবেই আই উইল প্রোগ্রেস। ইউ উইল নট প্রোগ্রেস quicker because you had done it. Alternatively, actually your aging process will be slow. কেন না আজকালকার দিনে যে বিভিন্ন এই যে সাপোজ I have explained HIFU, what HIFU does, it causes a tightening. এই tightening টা তো রিভার্স হয়ে যাচ্ছে না, it is your body which is doing it. So suppose somebody has done it at the age of 45 with some amount of sagging, সে করেছে, তার উচিত হচ্ছে 1 বছর পরে বা মেবি 6 মান্থস পরে আবার 6 মান্থস টু 1 বছর পরে আবার রিপিট করা। সে করলো না, তার মানে সে যে অ্যাচিভটা করেছিল, দেন ইউ ডাউনগ্রেড অ্যাগেন টু দ্য অরিজিনাল, নট ইউ আর নট অ্যাক্সেলারেটিং দ্য প্রসেস। ওকে, সো ইউ আর বেসিক্যালি ইউ আর অ্যাকচুয়ালি 2 years ব্যাক। কারণ আমি সেই সময় থেকে আমি যদি শুরু করি, ইউ উইল গো টু দ্যাট লেভেল অ্যান্ড দেন ইউ ডিগ্রেড, রাইট? একদম। You cannot accelerate the degradation, and it is your body who is doing. Now if I come back to the fillers, যদি আমি ফিলার্স 2 বার করি, আমি 3 বার না করি, তাহলে কি হবে? তো আমি যেরকম ফিলার্স করার আগে ছিলাম
আমি সেরকম। at least সেই রকম if not better হব। Now why did I say if not better? I said that this is a product, এটা তো হুম, বডি থেকে আমার তৈরি নয়, এটা তো হুম, আলাদা জিনিস হুম, আমি হুম, করছি। হুম। So nowadays the fillers cause bioremodulation, মানে আমি যেই জায়গাটায় যেই জিনিসটা দিচ্ছি সেটা integrates with my own tissue and also induces more collagen production at that site. ওকে। মানে আমি একবার ফিলার করলাম, got that lift, maybe I've done it on my lips, maybe I've done it on my chin, maybe I have done it on my nose, দেখা গেছে ১ বছর পরে আমার কিন্তু সেই অতটা লেভেলে আমার কিন্তু ডিগ্রেড করলো না। সো I need a lesser amount to fix it. ওকে। So means the filler is actually inducing my body to produce more collagen at that site, which is making the requirement less. And there have been multiple scientific data and studies in established journal proving its role in bioremodulation. তো এটা আপনি ভাববেন না যে আমি একবার করলাম, দুবার করলাম, ৩ বারের যদি আমি না করি তাহলে কি আমি will I আরো look খারাপ weird? দেখতে হয়ে No, যাবো? আমি কি আরো খারাপ দেখতে হয়ে যাব? আমাকে কি আর চেনা যাবে না? তো you will look what you would have looked যদি আমি এই প্রসিজারটা না করলাম না। It's like একদম। that. বাট একটা প্রশ্ন সবাই আমার মনে হয় জানতে চাইবে যে এটা কতটা সেফ? Safety of fillers is well documented till it is done by the person who knows how to do it. ওকে। So definitely it should be done by a properly trained dermatologist or a plastic surgeon who is actually should be eligible to do the procedure. তো সেটা যে কোনো প্রসিজার, সেটা যে কোনো থিং। Suppose I go for a knee transplant by a person who is not trained, not even qualified to do it. Will I mean implicate the procedure to go wrong? না, আমার কি প্রসিজারটা তার জন্য খারাপ হয়েছে? না, মানে আমার তো এর সঙ্গে তো করার কথা নয়। মানে আমার নি ট্রান্সপ্লান্ট জিনিসটা খারাপ সেটা তো নয়। আমি তো ভুল লোকের কাছে করেছি, যেমন আমার ভুল রেজাল্ট হয়েছে, আমার ভুল মানে after effects are all wrong, the side effects profiles are so high because it was done in a wrong way. Similarly, any procedure, এখন there are many skin procedures astonishingly is being done by salons, by spas, by wellness clinic, and they take it so casually. The casual approach is there. That is a very devastating thing. I mean, we have all heard about so many news of hair transplant going wrong. But when you dwell deeper, when you actually understand যে নিউজটাকে আরেকটু খুঁটিয়ে দেখে বা যে কি কি উঠে এসছে সেটা দেখে, যে it was not done in a center which is not even approved to get it done. The people doing it were not even doctors. মানে কোথা থেকে করাচ্ছেন এবং যার কাছে করাচ্ছেন তিনি আদৌ সেই কাজটা করার জন্য কোয়ালিফাইড কিনা Exactly. এটা একটু চেক করে নিতে হবে। Definitely. আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে কোলাজেনের কথা বলছিলাম, এখন সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই নানান ধরনের কোলাজেন সাপ্লিমেন্ট, নানান ধরনের গ্লুটাথিয়ন সাপ্লিমেন্ট দেখা যায়। এটা কতটা নেওয়া উচিত না নেওয়া উচিত না, কি বলবেন? দেখুন, সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ গ্রোন বিগ টাইম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কোলাজেন ইজ নট ইকুয়াল টু গ্লুটাথায়ন। আমি এটার দুটো ভাবে উত্তর দিই। তো কোলাজেন হচ্ছে ইজ আ প্রোটিন। কোলাজেন এনি কাইন্ড অফ আ নন ভেজিটেরিয়ান ফুডে ন্যাচারালি প্রেজেন্ট। তো যারা নন ভেজ ইটার্স তারা নর্মালি কোলাজেনগুলো খায়, নর্মালি আমাদের ফুডে থাকে। এবার হচ্ছে যে কোলাজেন ইন টার্মস অফ সাপ্লিমেন্ট, কোলাজেন সাপ্লিমেন্ট কিছু কিছু স্টাডিজ ইন ওয়েল এস্টাবলিশড জার্নালস বলেছে যে কোলাজেন সাপ্লিমেন্ট যদি একটা সার্টেন অ্যামাউন্টে এবং সার্টেন ডিউরেশনে খাওয়া হয় তখন দেখা গেছে যে আমার স্কিনের ইলাস্টিসিটি, আমার স্কিনের হাইড্রেশন অ্যান্ড সো কল্ড তারা পেয়েছে যে আমার একটুখানি মানে বিকজ ইট ইনক্রিজড হাইড্রেশন, বিকজ ইট ইনক্রিজড the collagen production, দেখা গেছে যে আমার স্কিনের রিঙ্কলগুলো লেস প্রমিনেন্ট হয়েছে। তো এরকম কিছু স্টাডিজ আছে। নাও দ্য পয়েন্ট ইজ এটার সঙ্গে অন্য কোনো কিছুর কম্প্যারিজন নেই।
2 নম্বর হচ্ছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেই কোলাজেনটা খাচ্ছি সেটা again of a good properly manufactured thing কিনা। দেখা গেছে হাইড্রোলাইজড কোলাজেন is a little easy for your body to get absorbed, তো সেইগুলো ইট ওয়ার্কস আ লিটল বেটার। কিন্তু আমি কোলাজেন খেয়ে যে আমার সায়েন্স অফ ইজিং 0 হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। সো কোলাজেন সাপ্লিমেন্ট ইজ লাইক আ, এখনো আমি বলবো যে it is a good thing which if you can take it, it is quite expensive, whatever is in the market. If it is okay with you then you can, but it is not something you have to. সো এটার অল্টারনেটিভলি আমাদের কোলাজেন সাপ্লিমেন্ট কোথায় রয়েছে? বোন ব্রথ, মাছ, এগস, এগ হোয়াইট পার্টিকুলারলি। তো এগুলো তো আমাদের ন্যাচারালি থাকে। এবং কোলাজেনটা যখন আমরা এই জিনিসগুলো যখন প্রোটিনটা আমরা যখন খাই, কোলাজেন ইজ আ টাইপ অফ আ প্রোটিন অনলি। তো এটা আমাদের স্টামাকে একটা ছোট ছোট পার্টিকেলসে ভাগ হয় যেটাকে বলে অ্যামাইনো অ্যাসিড, তারপরে জিনিসটা আমার বডিতে অ্যাবজর্ব হয়। তো ইউ আর বেনিফিটিং দ্য এন্টায়ার বডি। সো প্লিজ ডোন্ট থিঙ্ক যে আমি কোলাজেনটা খেলে আমার যে এখানে স্কিনটা এই জায়গাটা থেকে এখানে স্যাগ করেছে সে নিজে নিজে উপরে উঠে যাবে। হবে না, হবে না। সো ইউ আর ডুইং ইট ফর দ্য এন্টায়ার বডি স্কিন। তো এন্টায়ার বডি স্কিন উইল বি লিটল সফট, সাপল, well taken care of. But will it do an anti-gravity action? No, it can't. It is possibly can't. How can it be? There is no scientific basis on it. আমার স্কিন কোয়ালিটি একটু ভালো হতে পারে, ওভারঅল স্কিন কোয়ালিটি সে ফ্রম ইয়ার টামি, ফ্রম ইয়ার ইন্টেস্টিন, ইট উইল গ্র্যাজুয়ালি ফাইন্ড ইটস ওয়ে টু ইয়ার স্কিন, ফেস স্কিন ইন পার্টিকুলার। হাউ ক্যান ইট বি? এক্স্যাক্টলি। আর একটা গ্লুটাথিয়ন। সো গ্লুটাথায়ন ইজ অ্যান well established antioxidant. তো গ্লুটাথায়নের ব্যাপারে আমি যদি বলি, সো গ্লুটাথায়ন in skin market is an accidental discovery, like many other things which were accidentally, একটা জিনিস খুঁজতে গিয়ে আরেকটা জিনিস, সেই কলম্বাসের ইয়ে থেকে আমল থেকে। তো গ্লুটাথায়ন অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল যে লিভার ডিজিজের পেশেন্টদের। সো ইট ইজ বেসিক্যালি এ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড আ লিভার ডিটক্স থিং। গ্লুটাথায়ন আমাদের বডিতে ন্যাচারালি প্রডিউস হয়। দ্য কোয়ান্টিটি অফ ইচ ক্যান ডিমিনিশ যদি আমার বডিতে অক্সিডেটিভ ড্যামেজটা বেশি হয়। Oxidative damage for many cause, be it your lifestyle, your environmental factors, what you take, whether you are sleeping well or not, whether you have other conditions in your body or not. তো যাই হোক সেটার জন্য আমার অক্সিডেটিভ ড্যামেজ ইন আ বডিটা হয়, তার জন্য আমার যেরকম আমার সোকল লিভার ডিটক্স হয়। তো সেই it is supposed to be a naturally occurring detox in your body. Now it was initially used by the hepatologist for a liver disorder treatment. দেখা গেছে যে সেইখানে ট্রিট করতে করতে যাদেরকে ট্রিট করা হয়েছিল তাদের স্কিনের রেডিয়েন্স, তাদের স্কিনের যে সোকল্ড ট্যানিং, a lot of patchy pigmentation কিছুটা হইতে কমে গেছে। সো দে ওয়ার সারপ্রাইজড, হাউ ডিড ইট আকার? তো তখন খুঁজে দেখা গেছে this might be the cause. This molecule ওনাকে এটা দেওয়া হয়েছিল, এটা থেকে ওনার এটা হয়েছে। সো there came the research industry নিয়ে তারপরে কেন হয়েছে, কি করে হয়েছে, সেইখান থেকে জিনিসটা তৈরি। সো বেসিক্যালি আমরা যেটা অ্যাজ আ স্কিন ব্রাইটনিং এজেন্ট হিসেবে এখন it has gained so much popularity is an accidental discovery. So এবার coming to safety and side effects. Anything which is given without a prescription in an undesired dose, unestablished dose, duration, manner, and even the candidate, whom to give and whom not to give, will have a side effect no matter what. Even the safest of medicine will have a side effect. If I talk about glutathione, it is otherwise not a very unsafe product. It is very frequently, in fact, the oral glutathione is basically comes in the category of nutraceutical, not a pharmacy product particularly. Now, meaning that it doesn't have a very side effect profile is not high. Now, if you are giving it in an IV form, number one, whom to give? তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা, তার কিছু কন্ট্রাইন্ডিকেশনস আছে কিনা। নাম্বার টু, কোন ডোজে দিচ্ছি,
jar suppose 600 or 1200 dose, I'm giving it 5 times more. So of course there will be a side effect because your body is not able to handle such a high dose. The problem is the high dose. Now who is supposed to guide? Of course your doctor. It is not you who are supposed, you can understand. Of course you need to study that much then if you want to do it. If you want to do it, you have to be specialized in that field. Simple. Next, there are many people who want to get a fast response, so they want to have a quick thing. সপ্তাহে দুটো করে, সপ্তাহে 3 times a week. So this is absolutely not what is indicated, absolutely not what has been established as safe. So if you are doing that, then means you are actually trying to play with yourself. So everything in a established dose duration manner. Also IVs should be given very slow. It is common, but then you have to follow the protocol every time. It's not that I have had it already 10 times previously তো আমি প্রো হয়ে গেছি, এরকম হয় না। কোথা থেকে নিচ্ছি, আমার স্টেবিলিটি মেনটেন আছে কিনা, আমি ঠিক ডোজে নিচ্ছি কিনা, am I the safe candidate to take it? Was my procedure guided? So that makes any procedure safe or unsafe. একদম তাই।